যারা বোঝে না তাদের পায়ে পড়ে বোঝানোর কিছু নেই। যারা সস্তা ভাবে তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো। কারণ ঠিক ভুলের মাপকাঠি প্রত্যেকের কাছেই বড্ড মন গড়া। তারা সেটাই বুঝবে যা তারা বুঝতে চায়। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সেদিন চাপড়ি বানাতে গিয়ে আমি ব্যর্থ হয়েছিলাম। তো কোনো কিছু করতে গেলে আমি যদি ব্যর্থ হই তাহলে কিন্তু থেমে থাকি না। থেমে থাকার পাত্রী কিন্তু আমি নই। যতক্ষণ না পারফেক্টভাবে আমি জিনিসটা করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাই। আজ দুপুরে চাপড়ি বানাবো। তো চাপড়ি বানানোর জন্য এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছিলাম আর খুবই সামান্য পরিমাণে কিছু মসুরির ডাল দিয়েছি। তো চাল ডাল একসঙ্গে মিশিয়ে তারপর খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয়, যার কারণে আমি সকালেই ভিজিয়ে রাখছি। সব থেকে ভালো হয় 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে। সকালে ভিজিয়ে এটা যদি সারাদিন রাখা যেত তারপর বিকেলে বানালেই ভালো হতো। তবে আমি যেহেতু দুপুরেই বানাবো তাই অত সময় ভিজিয়ে রাখা সম্ভব হবে না। অথবা এটা যদি রাতে ভিজিয়ে রেখে সকালে বানানো যায় তাহলেও ভালো হয়। এখন আমি সংসারের অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব। এরপর সাউদার ফাতেমাকে আনতে যাব। এনেই আমি দুপুরে রান্নাটা করব। ম্যাক্রেমের এই পর্দাগুলো সেদিন আমি পরিষ্কার করে দিয়েছিলাম। এগুলা না ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায় না, তাহলে নষ্ট হয়ে যায়। তো এগুলো আমি সব সময় হাতে পরিষ্কার করি। আর যেহেতু সাদা, যার কারণে এটা দ্রুত ময়লা হয়। এখন কিন্তু অল্প অল্প শীত পড়েছে, এরপর যখন আরও বেশি শীত পড়বে তখন পরিষ্কার করতে একটু কষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম এখনই করে ফেলি। আর এগুলা শুকাতে কিন্তু 2-3 দিন সময় লেগেছে, কারণ এগুলা ধুয়ে আমি বেলকনিতে দিয়ে রেখেছিলাম। যেহেতু সুতার তৈরি আর রোদে দেওয়া হয় নাই, যার কারণে 2-3 দিন লেগে গিয়েছিল। তবে এটা যদি আমি ছাদে দিয়ে আসতাম তাহলে কিন্তু একদিনেই শুকিয়ে যেত। আমার বাসায় ঢোকার মেন যে দরজাটা, এখানে কিন্তু পর্দা লাগিয়ে রাখা যায় না। পর্দা লাগিয়ে রাখলে দরজা খুলতে এবং লাগাতে অনেকটা ঝামেলা হয়, যার কারণে কিছুদিন পর্দা লাগিয়ে রেখেছিলাম, পরে আবার খুলে ফেলেছি। যেহেতু পর্দা নাই তাই জায়গাটা দেখতে একটু খালি খালি লাগে, খুব বেশি একটা ভালো লাগে না। যার কারণে এখানে আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে। আর গাছটা রাখার পর দেখতে কিন্তু ভালোই লাগছিল। সুন্দর এই রোবটটা কিন্তু আমার ফাতেমা বানিয়েছে। স্কুলে ওর ম্যামরা হেল্প করেছিল আর সব বাচ্চারাই একটা একটা করে বানিয়েছিল। লাস্ট 3 থেকে 4 মাসে ওরা যে প্রজেক্টরের কাজগুলা করেছে তার সব কিছুই বাসায় পাঠিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে। যদিও এগুলা ফাতেমা বানিয়েছে, তবে এগুলার মালিক কিন্তু সাউদা। এরপর চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। তো কুটাকাটিগুলো করে রেখে তারপর আমি সাউদা ফাতেমাকে আনতে গিয়েছিলাম। এখন ঝটপট রান্নাটা বসিয়ে দিব। খুব বেশি কিছু রান্না করব না, লাল শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব আর হাঁসের মাংস রান্না করব, পাশাপাশি চাপড়ি বানাবো আর কিছু সাদা ভাতও রান্না করব। শুধু চাপড়ি আর হাঁসের মাংস রান্না করলেই কিন্তু দুপুরে হয়ে যেত। তবে আমি একবারে শাকটাও রান্না করে রাখছি যাতে করে রাতে আমার তেমন কোনো ঝামেলা করতে না হয়। ভিডিওটা যেদিন ধারণ করেছিলাম সেদিন সাউদার ফাতেমার ক্লাস পার্টি ছিল, যার কারণে স্কুল ড্রেসের পরিবর্তে পার্টি ড্রেস পরেছিল। আর ভিডিওতে ভয়েস ওভার করে যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি ততদিনে কিন্তু ওদের অলরেডি 3টা পরীক্ষা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষাগুলো বেশ ভালোই দিয়েছে। তো সবাই আমার 3 প্রিন্সেসের জন্য দোয়া করবেন।
মশলাটা সুন্দরভাবে কষানোর পর আমি চিংড়িগুলো দিয়েছি। এখন কিছুক্ষণ চিংড়িগুলো মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব। আর কষাতে দিয়ে এ পাশে আমি হাঁসের মাংসটা যে রান্না করব সেটারই প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো মাংসটা আমি হাতে মেখে তারপর রান্নাটা বসিয়ে দিব, যার কারণে মাংসের মধ্যে সাধারণত যে মশলাগুলো দেওয়া হয় সেগুলাই দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর সুন্দর করে মেখে নিব। হাঁসের মাংস রান্না করা এর আগে বেশ অনেকবারই শেয়ার করেছি, তাই আজ আর সেভাবে শেয়ার করছি না। এটা কিন্তু রাজহাঁসের মাংস, আর হাঁসটা অনেক বড় ছিল, প্রায় 5 কেজি ওজনের একটা হাঁস ছিল। অর্ধেকটা আমি কিন্তু এর আগে একদিন রান্না করেছিলাম, আর বাকি অর্ধেকটাই আজ রান্না করছি। মাংসটা কিন্তু অনেক ভালো ছিল। চিংড়ি মাছটা সুন্দর করে কষানোর পর লাল শাকগুলো দিয়ে দিয়েছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। শাক থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে, আর ওই পানিতেই শাকটা রান্না হয়ে যাবে। আবারও চলে আসলাম মাংসের কাছে। যে মশলাগুলো দেওয়া বাকি ছিল এখন সেগুলাই দিয়ে দিচ্ছি। আমি যেহেতু অলরেডি একটা রান্না বসিয়ে দিয়েছি, তাই আমাকে এটাও করতে হচ্ছে আবার ওটাও করতে হচ্ছে। রান্নাটা আমি একবারে বসিয়ে দিয়ে তারপরে যে এটা করব সেই সময়টুকু আমার হাতে নাই, কারণ আমি কিন্তু দেরি করে রান্না করতে এসেছি। বাচ্চাদেরকে যেদিন স্কুলে নিয়ে যাই সেদিন কিন্তু রান্না করতে আমার অনেক দেরি হয়ে যায়, তাই ফাঁকে ফাঁকে যে সময়টুকু পাচ্ছিলাম চাইছিলাম যে এটাকে কাজে লাগাই বসে না থেকে, তাহলে রান্নাটা একটু দ্রুত হবে। মাংসটা আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। তো গোটা গরম মশলার মধ্যে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে মেখে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি চাপড়ি বানানোর জন্য গোলাটা রেডি করে নিব। চাল ডালের মধ্যে দিয়েছি গোটা রসুন, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ। অল্প অল্প করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মুসুরি ডালের পরিবর্তে মুগ অথবা মটরের ডাল দিলে কিন্তু চাপড়িটা বেশি ভালো হয়। আমার বাসায় মুগের ডাল এবং মটরের ডাল কোনোটাই ছিল না, যার কারণে মুসুরির ডাল দিয়েছিলাম। মাংসটা কিন্তু সুন্দর মতো কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো ঝোল দিব। তো এই পানিটুকুনও কিন্তু শুকিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিব, তারপর আবারও পানি দিব। প্রথমবার যে কষালাম তখন কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দেইনি, মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা দিয়েই কষিয়েছিলাম। আসলে হাঁসের মাংস 2-3 বার কষালেই কিন্তু বেশি টেস্টি হয়। আর লাল শাকের চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চাপড়িগুলা বানিয়ে নিব। চাপড়ির গোলার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। বিসমিল্লাহ বলে প্রথম চাপড়িটা দিয়েছি, আর আলহামদুলিল্লাহ চাপড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। সেদিন না পারলেও আজ কিন্তু আমি পেরেছি। আর এটা বানানোর সময় আমার 3 প্রিন্সেস কিন্তু আমার পাশেই ছিল। তো প্রথম 2-3টা বানানোর পর ওরা কিন্তু খেয়ে ফেলেছিল। আর চাপড়িগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছিল, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। সাদা তো দেখে বলছিল আম্মু তুমি দোসা বানাচ্ছ। মোটু আর পাতলু প্রতিদিন আমাদেরকে লোভ দেখায় আর খায়, আজ আমি মোটু আর পাতলুকে লোভ দেখাবো আর খাবো। তোর কথা শুনে আমি কিন্তু অনেক হাসছিলাম। বাসায় যখন নতুন নতুন কোনো কিছু বানানো হয় তখন বাচ্চারা যে কি পরিমাণ খুশি হয়, ওদের খুশি দেখলেই না মনটা ভরে যায়। একে একে আমি কিন্তু সব চাপড়িগুলা বানিয়ে নিয়েছি, আর এই সাইডে আমার হাঁসের মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। এরপর খাবারগুলা টেবিলে দিয়ে দিয়েছি। বিকেলের দিকে আবারও চলে আসলাম আমার প্রিয় কিচেনটাতে বিকেলের নাস্তা তৈরির জন্য। আজ আমি একটু কলিজা সিঙ্গারা বানাবো, যার কারণে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আলু কুচি করে কেটে নিয়েছি, আর 2টা মুরগির কলিজা ছিল, ঘিলা ছিল, সঙ্গে একটু বুকের মাংস ছিল। তো সব একসঙ্গে ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এগুলা দিয়েই আমি একটা সিঙ্গারার পুর তৈরি করে নিব। সরিষার তেলের মধ্যে প্রথমে দিয়েছি পাঁচফোড়ন, এরপরে আমি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়েছি, এরপর আমি মাংস এবং কলিজা দিয়ে দিয়েছি। এখন এগুলাকে খুব সুন্দর করে একটু ভেজে নিব, এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। ইদানিং আমার একদমই ভিডিও করতে ইচ্ছা করে না, সপ্তাহে আমি কিন্তু একটা করে ভিডিও দিচ্ছি, তারপরেও কেন জানি না সময়ের সঙ্গে পেরে উঠছি না।
আজও কিন্তু আমি টাইম মতো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, একটু দেরি হয়ে যাবে। আসলে ভেতর থেকে ইচ্ছা শক্তিটা মারা গিয়েছে, যার কারণে সপ্তাহে একদিন ভিডিও দিচ্ছি, তারপরেও বোঝা মনে হচ্ছে। এই কাজটাই যখন ভালোবেসে করেছি তখন কিন্তু সপ্তাহে 2টা করে ভিডিও দিয়েছি, তারপরেও কিন্তু কোনো সমস্যা হয়নি, সেটাই যেন আরামসে দিতাম। আপনি দেখবেন যত কঠিন বা কষ্টের কাজই হোক না কেন, যদি আপনি সেটা ভালোবেসে করেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো কষ্টই মনে হবে না। যে কোনো মূল্যে আপনি কিন্তু কাজটা ঠিকই সময় মতো করে ফেলবেন। অনুরূপভাবে যত সহজ কাজই হোক না কেন, সেটা করার আগ্রহ যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু সেটা আপনি করতে পারবেন না। পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর একটু ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো দমে রেখে তারপর নামিয়ে নিব। সিঙ্গারার জন্য ডোটা আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম। দুপুরে যখন রান্না করেছিলাম তখনই আমি ডোটা রেডি করে রেখেছিলাম। তো এখন আমি আর একটু মথে নিব, তারপর সিঙ্গারাগুলা বানিয়ে নিব। সিঙ্গারার জন্য আমি যে পুরটা বানিয়েছি ওটা কিন্তু শুধু যে সিঙ্গারা বানানো যায় তা কিন্তু না, ওটা রুটি অথবা পরোটা দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাইমুনার বাবা সিঙ্গারা অনেক পছন্দ করে, যার কারণে আমি মাঝে মাঝে চেষ্টা করি বানিয়ে দিতে। এয়ার ফ্রায়ারে ফ্রাই করলে ও কিন্তু অনেক আগ্রহ নিয়ে খায়। আজও চেয়েছিলাম এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে, তবে মাইমুনা বলল আম্মু আজ তুমি তেলে ভেজে দিবে, তাই ভাবছি আজ সিঙ্গারাগুলা তেলেই ভাজবো। রুটিটা আমি বাংলাদেশের মানচিত্রের মতো করে বেলে নিয়েছি, এরপর মাঝখান থেকে কেটে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিব। সিঙ্গারার শেপ যে খুব ভালো দিতে পারি তা কিন্তু না, তবে যতটুকু যা পারি আমাদের কাজ চলে যায়, সমস্যা হয় না। একে একে আমি কিন্তু সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। আমি টোটাল 13টা সিঙ্গারা বানিয়েছি, তো 7টা আমি ফ্রোজেন করে রেখেছি, আর বাকি যেগুলো ছিল সেগুলাই এখন তেলে ভেজে নিচ্ছি। সিঙ্গারা ভাজতে তেল কিন্তু অনেক বেশি গরম করতে হয় না, তো আমি মোটামুটি গরম হবার পরেই সিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছিলাম। আর এখন আমি এপিট ওপিট করে সিঙ্গারাগুলো একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিব। সিঙ্গারাগুলো খুব সুন্দর করে ভাজার পর এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমি আমার হাতে বানানো 2 রকমের সস নিয়েছি, একটা হচ্ছে তেঁতুলের সস আর একটা হচ্ছে টমেটো সস। কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে সিঙ্গারাটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।